আজকে পড়াই পলিপাস, নেজাল পলিপাস। নাকের মধ্যে যে পলিপস গুলি হয় না, এই পলিপসটা নিয়ে আমি কিছু আলোচনা করব। আর সাথে সাথে ট্রিটমেন্টের জন্য যতগুলি মেডিসিন ফার্স্ট গ্রেড আছে হেপাটাইটে, কেন্টে হেপাটাইটে, যথাসম্ভব সেগুলি নিয়ে আমি আলোচনা করব। দেখো, এই পলিপাসের মধ্যে প্রকারভেদ যদি আমরা একটু পড়ে নিই নিজেরা সুবিধা অনুসারে, তোমরা হেপাটাইটেও দেখতে পাবা। একটা হচ্ছে রক্তস্রাব প্রবণ, নাক দিয়ে রক্ত পড়ে, পলিপাস মানে রক্তপাত প্রবণ একটা পলিপাস থাকে। আর একটা পলিপাস এমনিতেই আছে। আচ্ছা, আর দেখা যায় কারুর নিশ্চিত স্রাবগুলি, নাক দিয়ে যে সর্দি, প্রবাহমান সর্দি হয়, কারুর জলীয় তরল, এগুলি তোমাদের মেডিকাল মেডিসিন গুলিকে গ্রুপ করে, ভাগ করে, সহজ করে নিতে গেলে এগুলি তোমাদের রোগীর ক্ষেত্রে জানতে হবে। তাই জলের মতন তরল সর্দি পড়ে, তার একটা গ্রুপ, একটা গাঢ় সাদা হলুদ শ্লেষ্মা বের হয়, তার একটা গ্রুপ, কোনোটা হচ্ছে সবুজ শ্লেষ্মা বের হয়, কোনোটায় দেখা যাচ্ছে প্রচন্ড নাক দিয়ে দুর্গন্ধ শ্লেষ্মা বের হয়। কারোর গন্ধ শ্লেষ্মা বের হয়, কারোর মারাত্মক গন্ধ শ্লেষ্মা বের হয়। এগুলি রুগী দেখার সময় আমরা যদি এগুলি জানতে পারি যে আপনার এই নাকের যে পলিপাসটা আছে, অনেক সময় বড়দের থাকে, ছোটদেরও থাকে। আর দেখবা এরা কিন্তু বেশিরভাগই এক ধরনের শরিক পেশেন্টও থাকে, এক ধরনের সোরা সাইকো টিউবারকুলার পেশেন্ট। সোরা সাইকো টিউবারকুলার পেশেন্ট অর্থাৎ কমপ্লেক্স মাইজামের মধ্যে সোরা সাইকোর লক্ষণ থাকে, আর অনেক সময় প্লেন শরিক সিমটমস থাকে। যদিও শরিক যান্ত্রিক পরিবর্তন করতে পারে না, যেখানে সেখানে দেখবা যে সাইকো যেন বর্তমান কম বা বেশি আছে। দেখো, তাই এই হিসাবে যদি আমরা রক্তস্রাব প্রবণ একটা ভাগ করে নিলাম, আর একটা তরুণ জলের মতন শ্লেষ্মা নির্গমন হয়, এখানে দেখলাম একটা গাঢ় সাদা বা হলুদ, আর একটা দুর্গন্ধ, মারাত্মক দুর্গন্ধ। এগুলি আমরা বের করে নেব, আমরা জানতে পারবো এখানে। দেখো, আমরা অনেক সময় রক্তস্রাব প্রবণ যে নাক দিয়ে বের হয়, সেখানে কিন্তু আমরা ফসফরাস মেডিসিনটাকে খুব গুরুত্বপূর্ণ হিসাবে ব্যবহার করতে পারি। ফসফরাস অল্পেতেই নাক দিয়ে রক্তস্রাব প্রবণ। এবং এপিস্টেক্সিসে যে মেডিসিনগুলি কাজ দেবে, এপিস্টেক্সিস অর্থাৎ নাসা ভাঙা বা নাক দিয়ে রক্তপাতে যে মেডিসিনগুলি কাজ দেবে, সেই মেডিসিনগুলি কিন্তু তোমরা এখানে নিয়ে আসতে পারো। আমাদের পার্টিকুলার তো নেজাল পলিপাস যেগুলি এই মেডিসিনটা খাওয়াতে হবে এমন তো কোনো কথা নেই। আমার রুগীটা কিসে, যদি ফসফরাসের হয় তাহলে সেখানে আমরা কি কি পাবো? অল্পেতেই নাক দিয়ে রক্তস্রাব হয়, অল্পেতেই ঠান্ডা লাগে, শ্লেষ্মা কাশি হয়, রুগীর মধ্যে একটা ক্ষয়দোষ প্রবণ থাকে, উদারময় ধাত থাকে, লবণ প্রিয় থাকে, শব্দভীতি থাকে, সে সাধারণত মেসেজগুলি অঙ্গ সংবহন পছন্দ করে, একটা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন থাকে, বাম পাশে চেপে থাকলে তার রোগ লক্ষণগুলি সাধারণত বৃদ্ধি ঘটে, একটা ক্ষয়দোষ প্রবণতা তার মধ্যে কাজ করে। এইভাবে আমরা কিন্তু ফসফরাসের কথাটা একবার ভাবতে পারি। ঠান্ডা জল, ফসফরাসের একটা ভালো লক্ষণ তোমরা খেয়াল রাখবা, শীতকালেও যে ঠান্ডা জলটা খুব ভালোবাসে। বরফ দেওয়ার মতন যদি জল হয় তাও তার কাছে অসুবিধা নেই, আমি ঠান্ডা জলটা খুব ভালোবাসি, যে শীতকাল হোক না কেন। অস্বাভাবিক। দেখো, গরমকালে মাথায় টুপি পরা এটা অস্বাভাবিক ব্যাপার, আমাদের সরিনাম বা সালিশিয়ার কথা মনে হতেই পারে।
অনুরূপ ভাবে এখানে ফসফরাসের কথা কিন্তু আমরা ধরে রাখতে পারি। আমরা এই যে পলিপাসের বাংলা হচ্ছে বহুপাদ অর্বুদ, বহুপাদ অর্বুদ, ব হরসু কয়েকা দপাদ, বহুপাদ অর্বুদ বাংলায় বলা হয়। এভাবে তোমরা ইংরেজি বা বাংলায় রেপার্টারিতে দেখে নিবা নেজাল চ্যাপ্টারে গিয়ে, বহুপাদ অর্বুদ। এই পলিপাস দেখবা এক এক জায়গায় হয়, কারুর নাকে হয়, কারুর অ্যানাচেও পলিপাস গুলি বলে দিল, বা অন্য কোথাও জায়গায় পলিপাস হয়েছে, ইউট্রাসে পলিপাস হয়েছে বলে দিল, এরকম পলিপাস ইংরেজি কথা, বহুপাদ অর্বুদ। এই পলিপাস গুলি দেখতে সাধারণত ছোট্ট আঙুর ফলের মতন হয় এবং বড় আঙুর ফলের মতন হয়, নরম একটু তুলতুলে, বুঝলেন, নরম তুলতুলে। এই কাদের হয় দেখবা, যেটা আমরা হে ফিভার বা ঔষধি গন্ধ জ্বর, রেপার্টারিতে খুঁজবা হে ফিভার বলে ঔষধি গন্ধ জ্বর, সোরা বা টিউবারকুলার পেশেন্টের অল্পেতেই ঠান্ডা লাগে, অল্পেতেই হাসি হয়, অল্পেতেই সর্দি হয়, তাদেরই কিন্তু এই পলিপস গুলি তৈরি হয়, বুঝলে। তোমরা ডালকামারার মধ্যে ঘটক, ডাক্তার নীলমণি ঘটকের ডালকামারা চ্যাপ্টারে খুললে তোমরা পেয়ে যাবা প্রতিষ্ঠায় কি কাকে বলে, এই রোগটা কত গভীর মূল, একে ট্রিটমেন্ট করতে কত বছর সময়ের প্রয়োজন হয় ধাতুগতভাবে ট্রিটমেন্ট করতে। তাহলে আমরা পলিপাসটা কি আমরা জানলাম, এই পলিপাসের রোগীর অল্পতেই ঠান্ডা লাগে তা দেখলাম, নাসিকার ছিদ্রটা বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস নিতে তার কষ্ট হয়, হাঁপিয়ে যায়, অবস্ট্রাকশন হয়ে যায়, যদি দুই নাকেই হয় তাহলে তো রোগীর মধ্যে বেশ কষ্ট হয়, শিশু হোক দম নিতে পারছে না এরকম। আর যে সমস্ত রোগীদের ওই নাসিকায় ড্রপ দেওয়া অভ্যাস আছে, তাদের কিন্তু এই পলিপাসটা দ্রুত গতিতে বৃদ্ধি হয়। তার কারণ কি হয়, আমরা অর্গাননে দেখেছি ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া হয়। অবস্ট্রাকশন হচ্ছে যে ভিক্স জাতীয় বা লবণাক্ত জাতীয় যে দ্রব্যটা দেওয়া হলো, নালিকা ছেড়ে গেল, কিন্তু প্রতিক্রিয়ায় আরো বেশি বন্ধ হয়ে যাবে। কে বন্ধ করবে? পলিপসটা বৃদ্ধি হবে। উপশম ট্রিটমেন্ট ভালো না, এই করতে করতে যখন আরো বড় হয়ে যাবে তখন বলবে এবার ওটাকে কেটে বাদ দিতে হবে। তো যাই হোক, আমরা ফসফরাসের কথা জানতে পারি। আমরা এলিয়াম শেপায় কিন্তু আমাদের অনেক সময় এই পলিপাস আরোগ্য হয়, নেজাল পলিপাস। এলিয়াম শেপা কি? পেঁয়াজ। দেখো এই পেঁয়াজির একটা লক্ষণ তোমরা মনে রাখবা, পেঁয়াজির থেকে নাসিকা দিয়ে যে জল ধরে সেটা হচ্ছে হাজাকারক, আর ইউপ্রেশিয়ায় চোখ দিয়ে যে জল পড়ে সেটা হচ্ছে হাজাকারক। ইউপ্রেশিয়ায় চোখ দিয়ে জল পড়বে হাজাকারক, আর এলিয়াম শেপায় নাক দিয়ে যে জল পড়বে সেটা হাজাকারক। হাঁচি হয়, মাথার যন্ত্রণা হয়, অল্পেতেই ঠান্ডা লাগে, তবে এলিয়াম শেপা, স্যাবাডিলা, সরিনাম, সরিনাম জাতীয় মেডিসিন কিন্তু আরো গভীর প্রিয় মেডিসিন। যদি এলিয়াম শেপা অত মাইলমেটিক গভীরতা নেই। তা এইবার আমরা এলিয়াম শেপার যদি রুগী দেখি তাহলে নাক দিয়ে হাজাকারক জল নির্গমন হয়, ঠান্ডা লাগলে যে জলটা পড়ে হেজে যায়। আমরা হাজাকারক দেখেই কিন্তু এলিয়াম দেবো না, আমরা খেয়াল করবো আর্সেনিকের নয় তো, আর্সেনিকেরও জল নির্গমন হয় হাজাকারক, আর্সেনিক আয়োডে জল নির্গমন হয় হাজাকারক, সালফারে জল নির্গমন হয়, নাক দিয়ে জল পড়ে, সর্দি নির্গমন হয় হাজাকারক। তাহলে আমরা কিন্তু হোমিওপ্যাথি করি, ওই একটা লক্ষণ পেলাম আর দেওলাইকোপোডিয়াম, পেটে গ্যাস হচ্ছে আর দেওলাইকোপোডিয়াম, পিপাসা নেই তো দেও পালসেটিলা, পিঠে পুটি খেয়ে সহ্য হয় না পালসেটিলা, না এইরকম হবে না। রুগীটা যদি ন্যাট্রামিউরেস হয় তাও কি পালসেটিলা খাবে? এই কথাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। দেখো, বড় কিছু করতে গেলে বড় কিছু ভাবতে হবে। ওই হোমিওপ্যাথি করতে গেলে অর্গানন ছাড়া হোমিওপ্যাথি যেমন হয় না, তেমন এই ট্রিটমেন্ট করতে গেলে অর্গানন দরকার আছে।
এবার আমরা অ্যাপিসমেলেও কিন্তু নাসিকার বহুপাদ অর্বুদ নির্গমন হয়। তাহলে কি হয় সেখানে? অ্যাপিসমেলে নাসিকায় বহুপাদ অর্বুদ যেটা, দেখো আমাদের কিন্তু কোনো মেডিসিন প্রুফ করে নাসিকায় পলিপাস তৈরি করা হয়নি। পলিপাস কি হয়েছে? পলিপাস ক্লিনিক্যাল সিমটমস। রুগী অ্যাপিসমেলের, দিয়ে দাও অ্যাপিসমেল, তাহলে ওর ফুসফুসের ব্যথাটাও কমে যাবে, পিঠের এখানে একটা সোয়েলিং হয়েছে ওটাও কমে যাবে, আবার নাসিকার এখানে একটা বহুপাদ অর্বুদ হয়েছে ওটাও কমে যাবে, কিডনিটাও অনেকদিন ধরে কাজ করছে না ওটাও সেরে যাবে, তার ওভেরিতে যন্ত্রণা হয় ওটাও সেরে যাবে, গায়ে আমবাদ বের হয় যেটাকে চলতি কথায় বলা হয় অ্যালার্জি, অ্যালার্জি বললে কোনো ডিজিজ হয় না, আর্টিকারিয়া, এই আর্টিকারিয়া বের হয়, ওখানেও আমার অ্যাপিসমেল, মূত্রযন্ত্রের জ্বালা অ্যাপিসমেল। তাহলে আমি যদি রোগীর জন্য চয়েস করতে পারি তাহলে তার সমস্ত রোগ লক্ষণগুলি কিন্তু সে মুক্ত হয়ে যাবে। তাহলে অ্যাপিসমেলের রোগী হলে কি হবে? গরম কাতর হয়, বিকাল 3টের সময় তার রোগ লক্ষণগুলি বৃদ্ধি হয়, পিপাসাহীনতা হয়, একটা ক্রুর মেন্টালিটি হয়, চোখের নিচের পাতা একটা ফোলা সাইন আসে, হুল ফুটানো যন্ত্রণা হয়, বুঝতে পেরেছো তো? দেখা গেল তার আমবাত আছে, তুমি সেই লক্ষণটা নিলে না এবং আমবাতটা বেড়ে রোদ্রে গেলে গরমে, এবং তখন মনে হয় যেন আমার গায়ে মৌমাছিকে হুল ফুটিয়ে দিচ্ছে, এস্টে পলিপাস ওই কথাটা বললো না, এখানে তুমি ওষুধ চয়েস করতে পারছো না, তুমি যখনই ওই কথাটা এর সাথে যোগ করতে পারবা তখনই দেখবা যে বাহ এই রুগীটা তোমার অ্যাপিসমেল পেশেন্ট। এইভাবে আমরা অ্যাপিসমেল দিয়েও কিন্তু আমরা নাসিকার পলিপাস ট্রিটমেন্ট করতে পারি। থুজা, থুজা উপমাংসের ট্রিটমেন্টে, আঁচিল, টিউমার, সোয়েলিং, এদের ট্রিটমেন্টে থুজা একটা খুব বড় মেডিসিন, বুঝতে পারছো তো? তো সেখানে আমরা থুজার ধাতুগত লক্ষণ আমরা দেখব, বর্ষাকালে রোগ বৃদ্ধি, ভোরবেলায় বিকাল বেলায় রোগ বৃদ্ধি, একটা বদ্ধমূল ধারণা, একটা ফিক্সড আইডিয়া, একটা ছুচিবাইগ্রস্ত, লবণ প্রিয়, বুঝতে পারছো? মানে ঘুমালেই স্বপ্ন দেখে, সাইকোসিস যুক্ত অন্যান্য লক্ষণ তার মধ্যে আছে, আঁচিল বা টিউমারের কিছু প্রবণতা তার মধ্যে আছে, আবার সেই আঁচিলে অনেক সময় নাড়া লাগলে বা পলিপাসে নাড়া লাগলে রক্ত পড়ে, কিন্তু ফসফরাস যত বেশি রক্ত পড়ে তত রক্ত কিন্তু থুজাতে পড়ে না, অ্যাসিড নাইট্রিকেও পড়ে, অ্যাসিড নাইট্রিক সেখানেও কিন্তু ওই রকম রক্ত প্রবণ থাকে। তাহলে আমরা এই লক্ষণগুলি যখন একত্রিত করব তখন জানতে পারবো যে আমার পেশেন্টটা থুজার পেশেন্ট, থুজা দেবো পলিপাস ট্রিটমেন্ট হবে, থুজা দেবো আমাদের টনসিল ট্রিটমেন্ট হবে। দেখো যার কারণে আমাদের এই যে প্র্যাকটিস অফ মেডিসিন অর্থাৎ রোগ বিষয়ক জ্ঞান আমাদের থাকা ভালো, কিন্তু আমাদের রোগের নামকরণের উপরে তো ওষুধ হয় না, যেমন রোগ বিষয়ক জ্ঞান থাকা ভালো তেমন ওষুধ বিষয়ে জ্ঞান না থাকলে রোগ ট্রিটমেন্টও হবে না, রোগী ট্রিটমেন্ট হবে না, ট্রিট দ্য পেশেন্ট হবে না। আমাদের ক্যালকেরিয়া কার্ড বা ক্যালকেরিয়া ফস একটা সুন্দর মেডিসিন আমাদের পলিপসের, অর্থাৎ শিশুদের ক্ষেত্রে ওই রকম দেখবা অনেক ফ্যামিলিতেই আছে নেজাল ড্রপ তাদের ঘরে রাখাই থাকে, অল্পেতেই ঠান্ডা লাগে আর ডাক্তারবাবু লিখে দিয়েছে ঘরে রেখে দেবেন, ঠান্ডা লাগলেই দুপুরটা মেরে দেবেন। শিলাজিতের মামার ছেলেটার কথা দিয়ে তুমি চিন্তা করো, এর তো এইরকমই অবস্থা ছিল। তো আমরা ট্রিটমেন্ট করলাম কি, আমরা ধাতুগত ভাবে তার টোটাল ক্যারেক্টারিস্টিক সিমটমস নিয়ে ক্যালকেরিয়া কার্ড দিলাম, রুগীটা কিন্তু টোটাল ভালো হয়ে গেল। ছেলের কি হয়েছে বাবারও এখন আর মনে নেই 1 বছরের মধ্যে, সেটা প্রমাণ তুমি। ক্যালকেরিয়া কার্ড যখন চয়েস করবা, ক্যালকেরিয়া কার্ড, ক্যালকেরিয়া ফস, সালফার, লাইকোপোডিয়াম, এই যে বড় বড় মেডিসিন গুলি যখন তোমরা পড়বা তখন ক্যালকেরিয়া কার্ড পড়ার সময় চিন্তা করবো ও বাবা এই একটা মেডিসিন জানলাম এটাই সব ট্রিটমেন্ট করবো,
এই সালফার পড়ছি এটাই সব ট্রিটমেন্ট করবো, ক্যালকেরিয়া ফস পড়ছি এটাই সব ট্রিটমেন্ট করে দেবো, এমন কোন রোগ নেই যে এই মেডিসিনগুলির মধ্যে আলোচনা করা নেই। ক্লিনিক্যাল সিমটমস ওর মধ্যে ঢুকানো আছে। তাহলে এর মধ্যে প্রুভিং সিমটমস গুলি কি এবং কনস্টাল সিমটমস গুলি কি? কনস্টাল সিমটমস, পিকুলিয়ার সিমটমস, জায়ান্টিস, সেগুলি কি? সেইগুলি কিন্তু আমাদের মনে রাখতে হবে, তার মানসিক লক্ষণ মনে রাখতে হবে। ক্যালকেরিয়া কার্ভের ট্রিটমেন্ট করতে গেলে আমরা কিন্তু পাস্ট হিস্ট্রি খেয়াল করবা। এনি কাইন্ডস অফ ক্রনিক ডিজিজ ট্রিটমেন্ট করার সময় পাস্ট হিস্ট্রি এবং ফ্যামিলি হিস্ট্রিকে গুরুত্ব দিবা। ক মাসে দাঁত বেরিয়েছিল, ক মাসে হাঁটা শিখেছিল, ক মাসে কথা বলা শিখেছে, 8-9 মাস বয়স, ওর চেহারা কেমন ছিল, ওর কোনো স্কিন ডিজিজ চাপা পড়েছে কিনা, ওর ছোটবেলায় আর কি রোগ ছিল, কেমন পায়খানা করতো, কেমন খেত, বুদ্ধিবৃত্তি কেমন ছিল, এখন কেমন, তুমি কি দেখছো, এইগুলি দেখলে কিন্তু তুমি পরিষ্কার বুঝতে পারবা। যদি মেডিসিনগুলি ভালো করে বারবার করে পড়া থাকে, তাহলে তুমি জানতে পারবা ইস পেশেন্ট ক্যালকেরিয়া কার্ভ বা ক্যালকেরিয়া ফস। ক্যালকেরিয়া ফসের মধ্যে একটা চাঞ্চল্য ভাব থাকে, খুব সূক্ষ্ম দৃষ্টিতে দেখলে আমি অনুভব করি। আমি বারবার করে এই যে পেশেন্টটাকে ক্যালকেরিয়া ফস দিয়ে সেই মেন্টালটা ট্রিটমেন্ট হচ্ছে, তার মধ্যে আমি বারবার করে প্রমাণ করে দেখেছি প্রচন্ড চঞ্চল, মারাত্মক চঞ্চল। এই চঞ্চলতা কিন্তু একটা বড় কথা, এটা খেয়াল করছে আমি। বিষয় পরিবর্তন হয় সোরা সাইকো টিউবারকুলারের, তা ওর মধ্যে সোরা সাইকো টিউবারকুলার তো আছে, আর ক্যালকেরিয়া ফস কিন্তু সোরা সাইকো টিউবারকুলার। তাহলে ক্যালকেরিয়া ফস কিন্তু শীতকাতর, তার মধ্যে হজম যন্ত্রের একটা গোলক ছোটবেলার থেকে থাকে। দেখা গেল সবুজ পায়খানা করতো ছোটবেলায়, কার হলে বেশিরভাগই সাদা পায়খানা করতো, মলে টক গন্ধ থাকতো। ক্যালকেরিয়া ফস হলে ডিমের লালার মন পায়খানা করতো, সবুজ রঙের পায়খানা করতো, দাঁত উঠতে দেরি হয়েছিল, কথা বলতে দেরি হয়েছিল, মাথার অ্যান্টেরিয়ার ফ্রন্টাল পূরণ হতে দেরি হয়েছিল, দুধ সহ্য হয় না, অল্পতে ঠান্ডা লাগে, অস্থি পুষ্টির অভাব। আমরা কিন্তু ক্যালকেরিয়া ফস দিয়ে ট্রিটমেন্ট করতে পারি। তাহলে আমরা ক্যালকেরিয়া ফস, থুজা, ক্যালকেরিয়া কার্ভ, এলিয়াম সেপা বা আমরা অ্যাপিসমেল, এত মেডিসিনগুলি করলাম। এইবার আমরা পরবর্তীতে আরো কতগুলি মেডিসিন আছে আমাদের, কোনিয়াম আছে, গ্রাফাইটিস আছে, ক্যালিবাইক্রোম আছে, সরিনাম আছে, স্যাঙ্গুনেরিয়া আছে, লাইকোপোডিয়াম আছে, সাইলেটিয়া আছে, আরো বড় বড় মেডিসিন কতগুলি আছে। তো আর একটা মেডিসিন করে এইটা এপিসোডটা বন্ধ করি, পরবর্তীতে আবার করব। একটা করি, সেটা হচ্ছে কোনিয়াম ম্যাকুলেটাম। দেখো কোনিয়ামের কিন্তু গ্ল্যান্ডগুলি, তোমরা একটা জিনিস খেয়াল করো, কোনিয়ামের যে গ্ল্যান্ডগুলি, সেই আঘাত লেগে টিউমার হোক আর এমনিতেই টিউমার হোক, কোনিয়াম ম্যাকুলেটাম তার গ্ল্যান্ডগুলি কিন্তু বা টিউমারগুলি একটু শক্ত হয়, একটু পাথরের মতো নিরেট শক্ত হয়, যার কারণে দেখবা ক্যান্সারের পূর্ব অবস্থা কোনিয়াম। ক্যান্সার গ্রোথগুলি কি হয়? স্টোনি হার্ড, নট প্যালপেবল, নড়াচড়া করবে না, পাথরের মতন শক্ত হবে, একটা টেন্ডারনেস থাকবে, অর্থাৎ একটা ব্যথা থাকবে, বুঝলেন? আর গ্রাজুয়ালি অ্যাগ্রাভেশন, দ্রুত গতিতে বৃদ্ধি হবে। তোমরা উইদাউট বায়োপসিতে অন্তত 95টা অংশে তোমরা পরিষ্কার মনে মনে বুঝতে পারবা যে কেস অফ ক্যান্সার, তা সে ব্রেস্টে হোক, আর এই প্যারোটিড গ্ল্যান্ডের ওখানে হোক, আর নাকের মধ্যে হোক, আর অন্য কোথাও হোক, অ্যানাচে হোক, দেখা যায় এমন জায়গায় কিন্তু আমরা বুঝতে পারবো যে কেস অফ ক্যান্সার। তাই আমাদের কোনিয়ামের মধ্যেও কিন্তু আমরা ঘুমালে, নিদ্রার মধ্যে ঘাম, নিম্নঙ্গের থেকে একটা পক্ষাঘাতিক দুর্বলতা উপরের দিকে ওঠে, মাথা ঘোরা থাকে, আর শক্ত হার্ড যে পলিপাসটা হয় ওটা কিন্তু নরম খুব কম পাওয়া যায়। অন্যান্য মেডিসিনে যেমন নরম পাওয়া যায়, এটা কিন্তু একটু শক্ত পাওয়া যায়। আমরা কোনিয়ামের মধ্যেও পাই। তাহলে এই এপিসোড এই পর্যন্ত থাক।